না নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিনটনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। ডক্টর ইউনূসকে নিয়ে এবার কথা বললেন ব্যারিস্টার সুমন। এদিকে আবার ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললেন বাংলাদেশের সেলিব্রিটিরা। মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কোথাও, ওনাকে দেখা যাচ্ছে না। দেখেন, ব্যারিস্টার সুমন তো এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি। তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী। ব্যারিস্টার সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে এবার ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললেন টিকটকার অপু ভাই, বাংলা সিনেমার ভিলেন শিবা শানু ও তারেক জিয়া। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা দেখব ব্যারিস্টার সুমনের কথা, তারপরে চলে যাব তারেক জিয়া। জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিনটনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ৭১ সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন। এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। পুরো বাংলাদেশটাকেই বিগত 15 বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল। আয়না ঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। বিরোধী মতের মানুষকে আয়না ঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।
1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। 52, 71 কিংবা 90-এর মতন দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে,
বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশীয় উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিত নির্ভরতা বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য। গার্মেন্টস, শ্রম, ঔষধ, আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক
এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশী রয়েছেন যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময়
জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন, গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে।
প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90-এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। দেখেন ব্যারিস্টার সুমন তো এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি। তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দল সে দায়িত্ব নিবে, মানে প্রধানমন্ত্রী সব দলের দায়িত্ব ভাগ করে দেয়। তো উনার কথা, উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে না তার সাথে আমি কি ডিবেট করবো? হইতে পারে সে ব্যারিস্টার, তার আজকে সে কোথায়? তার দায়িত্বটা দিতাম, কিন্তু সে তো পলাই গেছে। দেখছি তোমরা যে প্লেনে করে ব্যাকবেট নিয়ে পালাইতেছে। তো সে বলে দায়িত্ব বিএনপির মধ্যে দায়িত্ব সে নিতেছিল, আপনি বুঝলেন না? এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি? উনি তো পলিটিশিয়ান না। উনি ইতিহাস সম্বন্ধে কম জানেন। উনি 52-এর ইতিহাস জানেন না, উনি 69-এর ইতিহাস জানেন না, উনি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, উনি স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদ আন্দোলনের ইতিহাস জানেন না। জানলে উনি এই কথা বলতে পারতেন না। সমস্ত জায়গায় নেতৃত্ব ছাত্ররাই দিছে, এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েই এক একটা এই অপশক্তিগুলোকে বিদায় করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না তো কার হাতে নেতৃত্ব থাকবে? ছাত্র নেতৃত্ব দিতে পারবে না। যে ছাত্র তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশও চালাতে পারে। একটা কথা শুনছি না যে ওই যে চুন খেয়ে মুখ খুলে দই দেখলে ভয় লাগে। হইল যে ওই অপরাধী কিন্তু গ্রামের চৌকিদার দেখলে ভয় পায়, মানে চৌকিদার তারা অ্যারেস্ট করবে, এই একটা ব্যাপার। মরার সাথে তারা ভয় পাবে। এত অপরাধ, এত দুর্নীতি, এত লুটপাট, শেষের মনে কিনে সেই এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে। 90 লাখ টাকাতে হেরিয়ার গাড়ি কিনছে, আবার সে আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লোক। আজব ব্যাপার। সে দেশ ছেড়ে পালিয়েছে। পালানো মানেই তো আর সমাধান না। আপনি একজন শিল্পী এবং সাধারণ নাগরিক হিসেবে তার বিচার চান কিনা, এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে দেশের মাটিতে বিচার চান কিনা? অবশ্যই আমি তার বিচার চাই, এবং সে দেশের বাইরে না, সে ভূমণ্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে, এবং তার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি। সে গণহত্যা করছে হিসাবে তার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হয়, যেহেতু সে গণহত্যার পরিচালক, সে গণহত্যার নির্দেশদাতা। সে হ্যাঁ, সে গণহত্যা চালাইছে, এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালতে তার বিচার হইতে পারে, তার নামে মামলা হওয়া যায়। পৃথিবীর কোথাও থাকলে সে বাঁচতে পারবে না, তার মামলা ফেস করতেই হবে। অবশ্যই আমি তো ওর সঙ্গে একমত যে আমরা চাই যে সব অপরাধী যেন এখানে আসুক, এসে আমাদের সামনে এটা বিচার হবে এবং ফাঁসি হবে আমাদের সামনে। এটা আমি চাই এবং আমরা চাই, জোর গলায় প্রতিবাদ করে। পরিচালক সমিতি আওয়ামী লীগের পার্টি, মানে সমস্ত জায়গা, ইভেন এফডিসির প্রশাসনও আওয়ামী লীগের পার্টি অফিস হয়ে গেল। নোংরা একটা রাজনীতি পরিণত, মানে কি একটা নোংরামি শুরু করলো। প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে পুরস্কার পাবে, বা সে আর ছবি পাবে, বা সেই বড় অভিনেতা, বা সেই অনেক কিছু। মানে এগুলো দেখলাম অনেক। আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কোথাও? ওনাকে দেখা যাচ্ছে না। ওই ফেসবুকে ভিডিও আপলোড দিবেন না? তার ভিডিওর জন্য অপেক্ষা করতেছি। কোথায় আপনি আছেন? কোথায়? বাংলাদেশে আছেন? আপনার মা তো ভাগছে, আপনি কই? আপনাকেও ভাগতে হবে, বুঝছেন?
ভাইয়া যান, আমাদের মানুষ কিন্তু একদম। তো বন্ধুরা, যদিও বর্তমান ব্যারিস্টার সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।